আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতে ইউপের সংবাদ শিরোনাম। আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করল পাকিস্তান। মিয়ানমার থেকে আসা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, নিরাপত্তা পরিষদকে পররাষ্ট্র সচিব। আধুনিক ঢাকা গড়তে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান আতিকুল ইসলাম। এবং ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচন ততটাই সুষ্ঠু হবে, জাতীয় ভোটার দিবসের আলোচনায় রাষ্ট্রপতি। এবার বিস্তারিত। ভারতীয় যুদ্ধবিমানের পাইলট ইয়ং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে পাকিস্তান। শুক্রবার রাতে কড়া নিরাপত্তায় লাহোর থেকে ওয়াগাহ সীমান্তে নেওয়া হয় তাকে। এরপর সীমান্তের অপর প্রান্তে অপেক্ষমান ভারতীয় সামরিক কর্মকর্তাদের হাতে অভিনন্দনকে তুলে দেওয়া হয়। গত বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বন্দী হন এই পাইলট। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানে বন্দী ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন এখন দুই দেশের শান্তির উপকরণ। সীমান্তে তাই এত আয়োজন, যদিও দুই প্রান্তের চিত্র একেবারেই ভিন্ন। মূল আনুষ্ঠানিকতা ভারতের হাতে পাকিস্তানের বন্দী হস্তান্তর। ইসলামাবাদের পক্ষ থেকে যাকে বলা হচ্ছে শান্তির আবাহন। সুষ্ঠুভাবে এই কাজ শেষ করতে সীমান্তের পাকিস্তান অংশে ছিল কড়া নিরাপত্তা, আর ভারত অংশে দেখা গেছে অভিনন্দনকে ফুলেল অভিনন্দন জানানোর দীর্ঘ প্রতীক্ষা। জাতীয় পতাকা হাতে এই সব মানুষের কাছে মুক্ত হওয়া উইং কমান্ডার হলেন বীর সৈনিক। ধারণা করা হচ্ছে অভিনন্দনকে হস্তান্তরের মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা আপাতত কমবে। যদিও যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দেওয়ার হুমকি দুদেশের প্রধানমন্ত্রীর। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ভারত ও পাকিস্তান দুই পক্ষের জন্যই একটি বড় ধরনের শিক্ষা, যা পরবর্তীতে তাদের আচরণে প্রভাব পড়তে পারে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। মিয়ানমার থেকে পালিয়ে আসা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি আরও অভিযোগ করেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতিশ্রুতি অন্তঃসারশূন্য। তিনি জানান, রাখাইনে পরিবেশ এখন পর্যন্ত প্রত্যাবাসন সহায়ক না হওয়ায় একজন রোহিঙ্গাও সেখানে ফিরতে চান না। প্রতিবেশী দেশের নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা দেখানোটা বাংলাদেশের ভোগান্তির কারণ হলো কিনা সে প্রশ্নও রাখেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। জবাবে আরও ধৈর্য ধরার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত হদুসওয়ান। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গা পুনর্বাসনে দৃশ্যমান বাধা বিপত্তির মতো বেশ কিছু মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্যদিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টাইন ক্রেনার বার্গেইনার অভিযোগ করেন, রোহিঙ্গা পুনর্বাসনের সহযোগিতা দিতে জাতিসংঘ সংস্থাগুলোকে যথেষ্ট তৎপর হতে দিচ্ছে না দেশটির প্রশাসন। টেকসই ও আধুনিক ঢাকা গড়তে প্রথম দিন থেকেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সব দল ও সব মানুষের মত প্রাধান্য পাবে তার সামনের পথ চলায়। রাজধানীর উত্তরায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মাহবুবুল আলমের রিপোর্টে। বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল বিজয় অর্জন করেছেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকাল থেকেই ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন উত্তর ঢাকার নগরপিতা। সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় বাস্তবায়নে প্রথম দিন থেকেই পরিকল্পনা অনুসারে কাজ করবেন মেয়র আতিক। 3 ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। প্ল্যান কিন্তু থাকবে সুদীর্ঘ প্ল্যান। এর মধ্যে কোনটা কোনটা বাস্তবায়ন হবে শর্ট টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে মিড টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে লং টার্মে, এইভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। খেলার মাঠ, ফুটপাত, খাল ও নদীসহ দখলে থাকা অবৈধ সব স্থাপনা সরাতে শক্ত অবস্থানের কথাও জানান নতুন মেয়র। দায়িত্ব পাওয়ার পরের থেকে এই খেলার মাঠগুলোকে আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে ফিরিয়ে দিতে হবে। এটি একটি বড় ব্যাপার বলে মনে করি। মশা অবশ্যই একটি বড় ব্যাপার বলে মনে করি। আমরা মনে করি আমাদের অনেক জায়গায় ফুটপাত আছে, এটা বেদখল হয়ে আছে।
আর যেটা অচল যেটা আছে, আমাদের গাড়ির গতি কিভাবে বাড়ানো যায়। শুধু গাড়ির গতি না, আমাদের মানুষের প্রাণের গতিও কিন্তু বাড়তে হবে, তারা যেন হেঁটে হেঁটে যেন যেতে পারে। এগুলো আমরা দিক নির্দেশনা দেখছি। আমরা বাসযোগ্য ঢাকা করতে সাবেক মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবার সহায়তায় এগুতে চান মেয়র আতিক। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। মেয়র নির্বাচিত হয় গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয় দলীয় সভাপতিকে ধন্যবাদ জানান আতিকুল ইসলাম। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। একই সাথে ঘোষণা করা হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নাম। ঢাকা উত্তরের মেয়র পদে ভোটের হার ছিল 31.05%। ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন সহ 2 সিটির নতুন সংযোজন করা ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার রাতেই ঘোষণা হয়েছে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, 1 সপ্তাহের মধ্যে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে। মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা, তাকে আমরা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করলাম। মেয়র পদের ভোটের শতকরা হার হলো 31.05%। আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল আমরা গেজেট করে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারব। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের র্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির বিভিন্ন ব্যাখ্যা দেন তিনি। কমিশনের প্রতি বিএনপির আস্থাহীনতার অভিযোগ নিয়েও কথা বলেন সিইসি। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি। বিএনপি তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্নআউট এই নির্বাচনে কম হয়েছে। আর একটা কারণ, সকালে বৃষ্টি ছিল প্রচুর, সেই 2-3টা কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। বিরোধী দল অংশগ্রহণ করে নেই, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে, তারা ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। যারা পরাজিত হয়, নির্বাচিত আসে না, তারাই বলে এই নির্বাচন কমিশন ভালো না। এটা দেশের কালচার। সব প্রতিকূলতার মধ্যেও ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচন ততটাই সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীতে নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ইতিবাচক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা ও নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিস্তারিত একরামুল হক সাইমির রিপোর্টে। দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। নির্বাচন কমিশনে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় কয়েকজন নতুন ভোটারের হাতে পরিচয়পত্র তুলে দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, প্রাপ্তবয়স্ক সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের বছরব্যাপী কার্যক্রম থাকতে হবে। একই সাথে বিদেশে অবস্থানরত নাগরিকদেরও পরিচয়পত্র দিতে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। প্রবাসে অবস্থান করে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ পৃথিবীর প্রায় 120টি দেশে প্রবাসী নাগরিক ভোটাধিকার প্রয়োগ করছে। প্রবাসী বাঙালিরাও যাতে জাতীয় পরিচয়পত্র সহ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, সেই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মূল ভূমিকা ভোটারদেরই রাখতে হবে। ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচনও তত বেশি সুষ্ঠু হবে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দলমত নির্বিশেষে সকলেরই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুখ্য ভূমিকা পালন করতে হবে ভোটারদের। মার্চ মাসের ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে এখন থেকে 1 মার্চ সারা দেশে দিবসটি উদযাপিত হবে। নতুন ভোটার, মৃত ভোটার, বাদ পড়া ভোটার এবং ঠিকানা বদল করা ভোটারের
তথ্যাদি সংগ্রহ করে। তবে এবার কিছুটা স্বল্প পরিসরে ভোটার দিবস পালন করল নির্বাচন কমিশন। এ মাসে উপজেলা নির্বাচন থাকায় আগামী 1 এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের উপর আস্থা নেই বলেই সরকার গণতন্ত্র আর ভোটাধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, তারাই তাদের অধিকার পুনরুদ্ধার করবে। আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বলেন, সরকার যেভাবে ভোটাধিকার হরণ করেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ কিছুটা অসহায় ফিল করছে, অসহায় বোধ করছে। কেন বোধ করছে? যে সরকার তাদেরকে মালিক হিসাবে যেটা শ্রদ্ধা করার কথা, তাদের জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা, এইটা হচ্ছে না। জনগণ যেটা বলছে তার উল্টাটা তারা করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল জনগণের দাবি, তো 29 তারিখে রাত্রে কি হলো? এটা অবাধ ছিল, নিরপেক্ষ ছিল, নির্বাচন ছিল, কি ছিল এটা? ভোট কেন্দ্র শূন্য, ভোটের প্রতি মানুষের অনাগ্রহ, মানুষ ভোট করতে চায় না। মানুষ বলেছে, বুঝিয়ে দিয়েছে, তোমরা ভোটের ডাকাত, তোমাদের অধীনে ভোট করতে চাই না, তাই ভোট দেয়নি। বৈরী আবহাওয়া, টানা 3 দিনের ছুটি আর বড় একটি দল নির্বাচনে প্রার্থী না দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একেবারে নির্বাচন না হওয়ার চেয়ে যা হয়েছে তা গণতন্ত্রের জন্য ভালো। 4 দলীয় জোট সরকারের সময় 2001 সালের সাদেক হোসেন খোকা নির্বাচন প্রতিক্রিয়ার কথাও সমালোচকদের স্মরণ করিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনটা বন্ধ থাকার চেয়ে নির্বাচনটা হয়েছে। সাম ফর্ম অফ ডেমোক্রেসি ইজ বেটার দেন নো ডেমোক্রেসি। সাম ফর্ম অফ ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। উপস্থিতির ব্যাপারটাও, কালকে আবহাওয়া খারাপ ছিল, তার 2-3 দিনের ছুটি, অনেকে বাড়িতে চলে গেছে। আর এই ইলেকশনটা আসলে 4 বছর পরে, তো টার্মটা আছে 1 বছর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে 32% ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে মানবাধিকার কাউন্সিল আয়োজিত সেমিনার শেষে তিনি আরও বলেন, ভোটার উপস্থিতির চেয়েও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সবচেয়ে বড় সফলতা। এ সময় শিশুর কাঁধে বই খাতার বোঝা কমাতে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। উপনির্বাচনে সবসময় ভোটার টার্ন আউট কম হয়। 3 দিনের ছুটি পাওয়াতে অনেকে বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা যখন ভোটাররা ভোট দিতে যায়, তখন ঢাকা শহরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। সব মিলিয়ে এরপরও যে ভোটার টার্ন আউট, এটি অত্যন্ত সন্তোষজনক বলে আমি মনে করি। সিটি নির্বাচন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সরকারের উপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ভোটাধিকার হরণ করে জাতীয় ভোটার দিবস পালন জনগণের সাথে তামাশা। অনুষ্ঠানের এই ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে তামাশার সৃষ্টি করেছে। একাদশ জাতীয় সংসদে এই সরকারের, এই প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে ভোটের প্রতি তাদের অনাস্থা হয়ে গিয়েছে। এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমেই জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বেশিরভাগ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। আগামী 31শে মার্চ এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আত্মীয় ও ডিজিএফআই কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাজ্জাদ হোসেন। রাজধানীর উত্তরা মডেল টাউনের 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকি-টকি ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান জানান, প্রধানমন্ত্রীর আত্মীয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রেফতারকৃত সাজ্জাদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। সুনির্দিষ্ট গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে মনোনয়ন বোর্ড তাদেরকে মনোনয়ন নাও দিতে পারে এবং এই প্রতারণার মাধ্যমেই সে মনোনয়ন প্রত্যাশী বেশ কিছু ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং বিগত 15 বছর যাবৎ মূলত সে এই ভুয়া পরিচয় এবং পদবি এবং সংস্থার নাম ব্যবহার করে এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয় রংপুরের পীরগঞ্জের সরকারি শাহ আব্দুর রউফ কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় সুখে দুঃখে পীরগঞ্জবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য ঢাকা চট্টগ্রাম রেলপথ সহ দেশের সব মিটার গেজ লাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ব্রাহ্মণবাড়িয়ায় কাশবায় আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প কাজে অগ্রগতি পরিদর্শনের সময় তিনি কথা জানান। রেলমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া আগামী জুনে বিদেশ থেকে 200 কোচ আনা হবে। আমাদের যে রেল ব্যবস্থা এটা কিন্তু সমস্তই আপনার ব্রডগেজ লাইনে, যাতে দ্রুতগামী সেই ট্রেনগুলো চলতে পারে, যে কারণে আমরা ডুয়েল গেজ কিন্তু ব্যবস্থা করতেছি, অর্থাৎ ব্রডগেজ এবং মিটার গেজ দুটো যাতে চলতে পারে, যাতে ব্রডগেজ লাইন দিয়ে ভবিষ্যতে আমরা চিটাগাংয়ের সঙ্গে যোগাযোগটা স্থাপন। এবার পার্টেক্স খেলার খবর। মিয়ানমারকে 1-0 গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ। মিয়ানমারের মালান্দা থির স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে 68 মিনিটে জয়সূচক গোলটি করেন মনিকা চাকমা। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনকে 10-0 গোলে উড়িয়ে দেওয়ার পর মিয়ানমারকে হারিয়ে টানা 2 ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানির ছোটনের দল। এতে এক ম্যাচ বাকি থাকতে এশিয়ার সেরা মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল বি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে চীনের বিপক্ষে মাঠে নামবেন মারিয়া তহুরারা। এশিয়ার সেরা 8 দল নিয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ফাইনালে উঠেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। শেরি বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংককে 6 উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর। প্রাইম ব্যাংকের দেয়া 171 রানের টার্গেটে তাড়া করতে নেমে সাইফ হাসানের 61 রানের ইনিংসে 2 বল বাকি থাকতেই ফাইনালে ওঠার উল্লাসে মাতে প্রাইম দোলেশ্বর। এর আগে প্রথম ইনিংসে 9 উইকেটে 171 রান তোলে প্রাইম ব্যাংক। এদিকে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে পরাজিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শাইনপুকুরের দেয়া 182 রানের টার্গেট খেলতে নেমে 14 বল বাকি থাকতেই জয় পায় তারা। 29 বলে 7 ছক্কায় অপরাজিত 72 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন জিয়াউর রহমান। টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 181 রান করেছিল শাইনপুকুর। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করল পাকিস্তান। মিয়ানমার থেকে আসা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, নিরাপত্তা পরিষদকে পররাষ্ট্র সচিব। আধুনিক ঢাকা গড়তে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান আতিকুল ইসলাম। এবং ভোটাররা যত বেশি সচেতন হবে নির্বাচন ততটাই সুষ্ঠু হবে, জাতীয় ভোটার দিবসের আলোচনায় রাষ্ট্রপতি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথেই।